মাত্র 11.5 বছর বয়সে আমি বিয়ের পিঁড়িতে বসি, তাও আবার নিজের থেকে 14 বছরের বড় এবং অতিমাত্রায় বদরাগী এক পুরুষের সাথে। সে সময় গ্রামে 11 বছরে বিয়ে নিতান্তই সাধারণ ঘটনা। এর থেকেও অল্প বয়সী মেয়েদের বুঝ হওয়ার আগেই বিয়ে হয়ে যেত। আমার পরিবার অতটা সচ্ছল ছিল না। অসচ্ছল পরিবারের মেয়েদের খুব দ্রুতই বিয়ে দিয়ে দিতে হয়। আমার বিয়েটা হয় অত্যন্ত নাটকীয়ভাবে। হুট করে বিয়ে যাকে বলে। যেদিন আমার বিয়ে হবে সেদিন সকালেও জানতাম না আজ আমার বিয়ে। অনাড়ম্বর এই বিয়েতে না ছিল ব্যান্ড বাদ্য, আর না ছিল কোনো সানাই। ছিল সম্মিলিত কিছু পুরুষের ককর্ষ ভাষার হাউমাউ। ছোট্ট আমি সেসব চিল্লাচিল্লিতে ভয়ে বারবার মূর্ছা যাচ্ছিলাম। বিয়ে মানে কি সেটা বোঝার আগেই আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমাদের গ্রামের একটা অদ্ভুত রীতি ছিল। এখানে বিয়েতে কবুল বলার পরিবর্তে পান পাতা ছোঁয়ানো হতো। পান পাতা ছুঁয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিলেই বিয়ে হয়ে যেত। আমাকে খেলনার লোভ দেখিয়ে পান পাতা ছোঁয়ানো হয়। তখনও পর্যন্ত আমি বুঝিনি এটাকে বিয়ে হওয়া বলে। আমার শরীর তখনও পরিস্ফুটিত হয়নি। নিতান্তই পাটখড়ির ন্যায় পুষ্ট খড়ির ছোট্ট বিন্দুটি ছিলাম আমি। চিকন চাকন গোস্তবিহীন শরীরেই আমার বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। বিয়ে হয়েছে নাকি হয়নি এসব বিষয়ে ন্যূনতম চিন্তাও আমার ছিল না। আমার সমস্ত চিন্তা জুড়ে ছিল চৌকিদার বাড়ির কাঁচা মিঠে আমগুলো মায়ের চোখ ফাঁকি দিয়ে সখীদের নিয়ে কবে বাগানে গিয়ে আমগুলো সাফ করে ফেলবো। এই ছিল আমার 11 বছর জীবনের একমাত্র ভাবনা। আমার বিয়ে যে কত ঝড় বন্যা সিডর আইলার মধ্যে হয়েছে সেসব সম্পর্কে ন্যূনতম ধারণাও আমার ছিল না। আমার অবশ্য জানার এক বিন্দু আগ্রহ হয়নি। বিয়ে কি সেটাই তো বুঝতে পারিনি। শুধু বলা হয়েছিল, তোমার জীবনে একজন জুড়ে যাবে যে তোমাকে অনেক খেলনা কিনে দিবে। তুমি কি বিয়েতে সম্মতি দিচ্ছ? খেলনার কথা শুনে অবুঝ আমি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পান পাতা ছুঁয়ে ফেলেছিলাম। বিয়ে হয়ে যাওয়ার পরে সবাইকে কেমন অচেনা লাগতে শুরু করলো। এরা প্রত্যেকটা কথায় বিয়ে, স্বামী, শ্বশুর বাড়ি, হ্যান ত্যান বলে জ্ঞান দিতে লাগলো। সেসবে আমি যথেষ্টই বিরক্ত হয়েছিলাম। এসব ঘোড়ার ডিমের কথা শোনার সময় নেই বলে দৌড়ে সখীদের সাথে বেরিয়ে পড়েছিলাম। ফ্রকের ভিতরে এতগুলো আম নিয়ে বাড়ি এসে শুনি আমাকে এখনই স্বামীর সাথে শহরে যেতে হবে। আমি তো যেতে নারাজ। ততক্ষণে হাফ প্যান্ট আর ফ্রক খুলে মা আমাকে ডলে ডলে গোসল করিয়ে দিলেন। সারাদিন রোদ ও কাদামাটিতে হাঁটাহাঁটি করার কারণে গায়ের রং ময়লা হয়ে গিয়েছিল। মা গোসল করাতে বসে কয়েক ঘা বসিয়ে দিলেন। বাবা যায় বিবাহিত আমিটার গায়ে হাত তুলতেও মায়ের এক বিন্দু বাঁধেনি। গোসল শেষে একটা দামি শাড়ি পরিয়ে দিলেন। মুখে স্নো পাউডার লাগিয়ে পরিপাটি করে দিলেন। তখনকার সাজ বলতে এসব ছিল। ও চোখে মোটা করে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়েছিলেন। এরপর বিছানায় বসিয়ে মা যেন কই চলে গেলেন। আশেপাশের সবাই লাপাত্তা। দরজার কপাট খুলে একজন লম্বা চওড়া বিশাল দেহী পুরুষ ঘরে ঢুকতেই আমি চেঁচিয়ে উঠছিলাম। অপরিচিত পুরুষকে ঘরে ঢুকতে দেখে স্বাভাবিকভাবেই ভয়ে জবুথবু হয়ে কুঁকড়ে গিয়েছিলাম। পুরুষটা আমাকে দেখে ভীষণ বিরক্ত হয়েছিল। তা তার মুখশ্রীর হাবভাব আমি আঁচ করতে পেরেছিলাম। তখন পর্যন্ত আমি জানতাম না ইনি আমার স্বামী। আমাকে আগাগোড়া একবার পরখ করে তিনি জেদের সহিত ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর শুরু হলো ঝড় তুফানের প্রথম পর্যায়। চিল্লাচিল্লি, ভাঙচুর এসব করেই ওই বদরাগী পুরুষটি আমাকে একলা রেখেই পাড়ি দিয়েছিলেন শহরে। মা এসে চড় থাপ্পড় কয়েক ঘা বসিয়ে তবেই ক্লান্ত হলো। আমি বুঝতেও পারছিলাম না আমার দোষটা ঠিক কোথায় ছিল যে এমন অমানুষিক মার আমাকে খেতে হলো। মায়ের ভাষ্যমতে ওই বদরাগী পুরুষকে আমি কিছু বলে উস্কে দিয়েছি যেন আমার শহরে যেতে না হয়। কিন্তু সত্যিই এটা আমি। তাকে একটা টু শব্দও বলিনি। রাগারাগি চিল্লাচিল্লি করলো একজন,
আর তার কারণে মার খেলাম নির্দোষ আমি। দুর্বলদের সবাই এভাবেই পিষে রাখে সেখানে, অন্যায় থাকুক আর না থাকুক। দিন গেল সময়ের গতিতে, আমি থাকি আমার খেয়ালে ব্যস্ত। বিয়ের কথা ততদিন আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। আমার শ্বশুরবাড়ি থেকেও খোঁজ খবর নেওয়া হলো না। আর আমি ওসবের ধ্যানও দিলাম না। বয়স 12-র কোঠায় নিত্য দিনের মতো সখীদের সাথে পুরো গ্রাম ঘুরে হইটই করতে করতে বাড়ি এসেই সজোরে ঝটকা খাই। সেই বদরাগী পুরুষটি উঠোনে পাতা কেদারায় বসে পায়ের উপর পা তুলে আমার দিকে চেয়ে আছে। আমাকে সেদিনের মতো আবারও পরখ করে কপাল গুটিয়ে চোখ তীক্ষ্ণ করে ফেলার তো কথাই, বইয়ের এই রূপ বোধ হয় এই প্রথম কোনো পুরুষের দর্শন হলো। আমার পরনে ছিল শুধু একটা ফ্রক আর মলিন পায়জামা, যেটা আবার হাঁটু পর্যন্ত গোটানো। একটু আগে ধান ক্ষেতের আইলে নেমেছিলাম দেখে গুটিয়ে রেখেছিলাম, আর নামানো হয়নি। ফ্রকের কুচকিতে বোঝাই ছোট্ট ছোট্ট পেয়ারা, যেগুলো মতিদের কাছ থেকে চুরি করে এনেছি। আমাকে দেখে বদরাগী পুরুষটি প্রথম কথা ছিল, তুমি কি রূপাই? আমি উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালাম, আমি রূপাই। লোকটার কণ্ঠে তীব্রতা এবার আরো বাড়লো যেন। তুমি কি দিন দিন ছোট হচ্ছ যে পুরো গ্রাম চড়িয়ে বেড়াও? বিয়ে হয়েছে মনে নেই? এমন ধিঙ্গি মেয়ে মানুষ আমার দু চোখের বিষ। বাপ মা কি দেখে যে এমন বেয়ারা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে তারাই ভালো জানেন। তারা এসে একটু দেখে যাক, তাদের স্বাদের অল্প বয়সী বৌমা আধ ল্যাংটা হয়ে পুরো গ্রাম চষে বেড়ায়। মন্ডল বাড়ির মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তার মুখে মন্ডল নাম শুনে আমার মন্ডল ফলের কথা মনে পড়লো। কোথায় যেন টসটসে মন্ডল ফল দেখছিলাম, সেগুলো ছাপ করে ফেলতে হবে এই চিন্তা মাথায় গেঁথে ফেলেছিলাম। লোকটার মুখে মন্ডল বাড়ির নাম শুনে ফিক করে হেসে ফেলেছি। এতদিন মন্ডল ফল এনেছি শুনেছি, কিন্তু মন্ডল বাড়ি এই প্রথম শুনলাম। আমার হাসির স্পর্ধায় মন্ডল সাহেব রেগে আগুন। মন্ডলের হাক ডাকে এর মধ্যে মা ঘর থেকে বেরিয়ে এসেছেন। এসেই আমার এই হালত দেখে মা অজানা কারণে আঁতকে উঠলেন। মন্ডল সাহেবকে অনেক তোষামোদ করে আমার দিকে এগিয়ে এসেই পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। চুলের মুঠি চেপে ধরে ভেতরে নিয়ে যেতে লাগলেন। মায়ের টানা হেঁচড়ায় আমার কুচকি থেকে সবগুলো পেয়ারা পড়ে গেল। পেয়ারা উঠাতে চাইলে মা আরো কয়েক ঘা লাগালেন। পেয়ারার শোকে চোখে পানি চলে এলো। আমি জেদ নিয়ে বসে পড়লাম। আমার তেরামিতে মায়ের প্রচন্ড রাগ উঠলো। মন্ডল সাহেবের সামনেই মা বাঁশের কঞ্চি দিয়ে সপাং সপাং মারতে লাগলেন। হয়তোবা গালিগালাজও করতেন, কিন্তু মন্ডলের সামনে বলার স্পর্ধা করলেন না। যত যাই হোক, মেয়ে জামাই বলে কথা। মায়ের বাড়িতে ব্যথায় চিল্লিয়ে কেঁদে উঠলাম। হাত পায়ে কঞ্চির দাগ বসে গিয়েছিল। এক পর্যায়ে কেদারায় বসা পুরুষটির বোধ হয় একটু মায়া উদ্রেক হয়েছিল। তিনি এগিয়ে এসে মায়ের হাত থেকে কঞ্চি ফেলে দিয়ে বললেন, আমাকে দেখিয়ে এখন মেয়েকে শাসন করা লাগবে না। শাসন করার হলে আগে করতেন। মেয়া তো বেয়ারা হতো না, ঠেটার মতো জেদ দেখাতো না। আপনার মেয়ের আচার ব্যবহার যথেষ্ট খারাপ। আদব লেহাজের বালাই নেই, কিছুই জানে না এ। বিয়ে করে তো সঙ্গে সঙ্গে নিয়ে যায়নি, তবু একে ঠিক করতে পারলেন না। চলাফেরা, ব্যবহার, পোশাক আশাক কোনোটাতেই কোনো মাধুর্য নেই। অশালীন চালচলন। একে নিয়ে শহরে গেলে আমার কোনো সম্মান থাকবে? কথাগুলো আমাকে বেশ আঘাত করলো। ভেবেছিলাম আমাকে রক্ষা করতে এসেছেন, এখন দেখি আগুনে আরেকটু ঘি ঢেলে আগুনকে আরো উত্তাপ করতে এসেছেন। আমার শরীরে আরো তীব্র জেদ ভর করলো। ওইটুকু বয়সে কেউ একটু ধমক দিয়ে কথা বললেও যেখানে কষ্টে কাঁদতাম, সেখানে উনি তো রীতিমতো চরিত্র সনদ দিয়ে দিচ্ছেন। প্রথম দেখাতেই একে আমার অসহ্য লাগতে শুরু হলো। এদিকে মন্ডল সাহেবের কথা শুনে মায়ের রাগ আরো বাড়লো। আমাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যেতে লাগলেন। এদিকে মারের ব্যথা ও তীব্র অপমানে আমার চোখে আরো অশ্রুরা ভিড় জমালো। ভেজা চোখে মন্ডল সাহেবের দিকে চেয়ে প্রথম কথা বলছিলাম, তুই একটা কুত্তা, কুত্তার মতো ব্যবহার।
তোর সাথে আমি কোথাও যাব না। ব্যাস, মায়ের সীমাহীন মার খেয়ে আমি 3 দিন জ্বরে বিছানাবন্দী হয়েছিলাম। মন্ডল সাহেব অবশ্য আমার কথা শুনে তীব্র ক্ষোভে সেই মুহূর্তেই চলে গিয়েছিলেন। আমার আর কি জ্বরের মুখে এবার আর বেশি যত্ন পেলাম না। মায়ের কটু কথার বাণে আমি আরো অসুস্থ হয়ে পড়েছিলাম। সবাই আশঙ্কা করেছিল সংসারে যাওয়ার আগেই আমার ঘর বোধহয় ভেঙে যাবে। মা চাচিরা হা হতাশ করতে লাগলেন। বাবা বারবার মন্ডল পরিবারের সাথে যোগাযোগ করতে লাগলেন, কিন্তু ফলাফল শূন্য। ও বাড়ি থেকে কোনো প্রত্যুত্তর এলো না। এ যেন ঝড় আসার পূর্ব মুহূর্ত। পুরো খবর শুনছিলাম তালাক হয়ে যাবে। মন্ডল বাড়ি থেকেও কোনো আশ্বাস দেওয়া হলো না। এত বড় স্পর্ধা! আমার তুই তুকারি আর কুত্তা বলেছি, আমার সাথে সংসার করতেও তো তার সম্মানে বাঁধবে। মাসখানেক পর মন্ডল সাহেব এলেন ঠিকই, তবে তালাক দিতে। সে সময় আমি রান্নাঘরের দাওয়ায় বসে শুকনো মরিচের ভর্তা, পেঁয়াজ আর বোম্বাই মরিচ দিয়ে থালার পান্তা ভাত পোগরাসে গিলছিলাম। বাড়িতে সালিশ বসলো আজকেই। জনসম্মুখে আমাকে তালাক দেওয়া হবে। গ্রামের মুরব্বী গোছের ব্যক্তিরা মন্ডল সাহেব ও তার পরিবারকে ব্যাপারটা আর না বাড়িয়ে মিটমাট করতে বললেন। হুটহাট তালাক দেওয়া কোনো সঠিক সিদ্ধান্ত নয়। তার উপর আমার সংসার শুরু হয়নি। আমি নাবালিকা। অত বুঝ হলে তো স্বামীকে আর কুত্তা কিংবা তুই বলতাম না। এরকম বহু বুঝ তারা দিতে চাইলেন, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তাদের মন গলানো যেন পাথর গলানোর সমান। গ্রামের উচ্চ মার্গীয় ব্যক্তিরা যখন মন্ডল সাহেবকে বললেন বিষয়টা আবারও ভেবে দেখতে, তখনই লোকটা বোমা ফাটালো যেন। আমার আদব লেজাজের অভাব, মুখে মুখে তর্ক করার স্বভাব, চালচলন ভালো নয়, ভাত খাওয়ার শ্রী নেই, হ্যান ত্যান বলে আমার দোষ ত্রুটি সব উগরে দিলেন। যেন সেদিনের তুই আর কুত্তা বলার ফায়দা ভালোভাবে লুটে নিলেন। আমি এক কোনায় দাঁড়িয়ে মুখ মুচড়ে ফেলেছিলাম। এই লোককে সহ্য হচ্ছিল না। মা চাচিরা ইতিমধ্যে আমাকে কয়েকবার মন্ডল সাহেবের কাছে মাপ চাওয়ার তাগাদা দিয়ে ফেলেছেন, কিন্তু আমি তো আমি, জেদতেরামি আমারও কম ছিল না। মায়েরা তো অমানুষিক মার খেয়েও টলেনি। বংশের কনিষ্ঠ এবং পিতামাতার একমাত্র কন্যা হওয়ায় দরুন আদরে আমি বাদর গোছের হয়ে গিয়েছিলাম। তাই কেউ একটু কিছু বললেই গাল ফুলিয়ে কথা বন্ধ করে দেওয়া আমার স্বভাব ছিল। সেখানে তো মন্ডল সাহেবের জন্য আমাকে রীতিমতো শারীরিক ও মানসিক উভয়ভাবে নির্যাতনের শিকার হতে হয়েছিল। এত মার খেয়েও ওই বদরাগী পুরুষের কাছে গিয়ে আমি মাপ চাইবো প্রশ্নই আসে না। সালের শেষে যখন তালাকের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলো, তখনই আমার বাবা রীতিমতো মন্ডল পরিবারের মাথা অর্থাৎ আমার শ্বশুরের হাত পায়ে ধরতে লাগলেন। আমার যে কি বিশ্রী লাগছিল দৃশ্যটা। বাবা কেন ওই পরিবারের সামনে মাথা নোয়াচ্ছিল, ওইটুকু বোঝার মতো বয়স আমার হয়নি। বিয়ে হয়ে সংসার না করে তালাকপ্রাপ্ত হওয়া ছিল একজন নারীর জন্য অভিশাপ। তালাক শব্দটা সেই সময় অতীব জঘন্য তাৎপর্য বহন করত। তালাকপ্রাপ্ত নারীকে এই সমাজ কতটা নিচু ও হীন চোখে দেখত, সেটা তো আর এটুকু বয়সে বুঝিনি। বুঝলে বোধহয় এদিক ওদিকে না তাকিয়ে নির্দ্বিধায় ক্ষমা চেয়ে ফেলতাম। মন্ডল পরিবারের কাউকে টলাতে না পেরে বাবা সেদিন প্রথম আমার গায়ে হাত তুললেন। 12 বছরের জীবনে আমি মায়ের হাতে তুমুল মার খেলেও বাবার হাতে মার তো দূরে থাক, সামান্য ধমকও কখনো খাইনি। বাবা আমাকে এত আদর করতেন যে আমি যা চাইতাম হাতে টাকা না থাকলেও ধার করে হলেও এনে দিতেন। তখন তো আমি তার একমাত্র কন্যা ছিলাম। আমার ভাই বোনেরা পৃথিবীতে তখনও আসেনি। মা 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মায়ের পেটে। আমার অনাগত ভাই বোন ছিল। এজন্য মা আমার সাথে বেশি চিল্লাচিল্লিও করতেও পারতেন না। তিনি বাবার মার দেওয়া দেখে আরো কয়েকটা লাগাতে বললেন। অপায়া মুখ পুড়ে বলে গালমন্দ করতে লাগলেন। বাবা সালিশে টেনে এনে মন্ডল সাহেবের সামনে দাঁড় করিয়ে মাপ চাইতে বললেন। আমি মাপ না চেয়ে তেরার মতো দাঁড়িয়ে রইলাম। আমার চিন্তা একটাই ছিল, এত মার যেহেতু খেয়ে ফেলেছি,
এখন আর মাপ চাওয়ার মানেই হয় না। আমার সারা জীবনেও আমি এত মার খাইনি যতটা বদরাগী মণ্ডল জীবনে আসার পর খেয়েছি। ওনাকে দুচোখে সহ্য করাই ছিল আমার জন্য সীমাহীন কষ্টের। বাবা ভরা সালিশেও আমার এত তেড়ামি দেখে আর ঠিক থাকতে পারলেন না। বাঁশের কঞ্চি এনে পিঠে লাগাতেই মুরব্বীরা বাধা দিলেন, কিন্তু বাবার গায়ে যেন অদৃশ্য শক্তি ভর করছিল। কোনো কথার পরোয়া না করে তিনি আমায় মারতে লাগলেন। ব্যথায় আমি কাঁদছিলাম, কিন্তু 1 ইঞ্চিও সরে যায়নি। মার আমি ভীষণ ভয় পেতাম, কিন্তু ওই লোকের সাথে আমি সংসার করব না মরে গেলেও না, এটা মস্তিষ্কে গেঁথে ফেলেছিলাম। মণ্ডল সাহেবের কি হলো কে জানে, বাবার হাত থেকে কঞ্চি ফেলে আমাকে সরিয়ে ফেললেন। আমি দাঁতে দাঁত চেপে ফোঁপাতে লাগলাম। মণ্ডল সাহেব গুরুগম্ভীর গলায় বললেন, আমি সব সময় খেয়াল করেছি আপনারা কথায় কথায় ওর গায়ে হাত তোলেন। এগুলো কেমন ব্যবহার? গায়ে হাত তুলে জোর জবরদস্তি করে কি সংসার টেকানো সম্ভব? আমি তো এই সংসার করব না। রূপও করতে চাচ্ছে না। আমাদের মানসিকতা এক নয়, মেলে না। ওকে না মেরে সুশিক্ষা দিলে এদিন দেখতে হতো না। শিক্ষা না দিয়ে শুধু মারলেই হয় না। আমার কি হলো কে জানে, অবুঝ আমি জেদের বশে বাবার প্রতি একরাশ অভিমান কিংবা মারের হাত থেকে বাঁচতেই বোধহয় মণ্ডল সাহেবের শার্টের কোনা ধরে ভরা মজলিসে বলেছিলাম, আমি আপনার সাথে যাব। মণ্ডল সাহেব হা করে আমার দিকে চেয়ে রইলেন, যেন আমার মুখে এ কথা একদমই আশা করেননি তিনি। উপস্থিত সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলেন আমার সিদ্ধান্ত পরিবর্তনে। যার জন্য এত মার খেলাম, তালাক হয়ে যাবে সিদ্ধান্ত হলো, ঠিক তার সাথেই যাওয়ার জন্য আমি এক পায়ে রাজি হয়ে গিয়েছিলাম। বাবা খুশি হয়েছিলেন আমার সিদ্ধান্তে। আমার শ্বশুর ছেলেকে একবার জিজ্ঞেস করলেন তার অভিমত কি। বেচারা আমার এত দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনে তখনও তদ্দায় ছিল, শুধু মাথা নেড়ে সায় জানিয়েছিলেন। শ্বশুর আমাকে জামা কাপড় গুছিয়ে নিতে বললেন। আমি জেদে অবুঝ গলায় বলেছিলাম, এই বাড়ি থেকে একটা সুতো আমি নেব না। ওই বাড়িতে গেলে কি আমাকে জামা কাপড় দেওয়া হবে না? মণ্ডল সাহেবের চোখের দিকে চেয়ে প্রশ্নটা করেছিলাম। বেচার কথা বাড়ায়নি। আমাকে নিয়ে আসা হয়েছিল মণ্ডল বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে। বাবা চেয়েছিলেন আমাকে আরো পরে উঠিয়ে দিতে, কিন্তু আমার জেদে তার কথা দোপায় টিকলো না। বাবা মায়ের প্রতি অদৃশ্য ক্ষোভ তৈরি হয়ে গিয়েছিল। তাই জেদের বশেই আমি মণ্ডল সাহেবের সাথে চলে আসি। ইতিমধ্যে শ্বশুরের মুখে মণ্ডল সাহেবের নাম জেনে গিয়েছিলাম, ইসহাক মণ্ডল। পুরো নাম ইসহাক আলী মণ্ডল। সম্পূর্ণ নাম অবশ্য পরে জেনেছিলাম। মণ্ডল বাড়িতে আমার প্রথম দিনটা অদ্ভুত কেটেছিল। সঙ্গে যেহেতু জামা কাপড় কিছুই আনেনি, সেহেতু ননদদের একটা সুতির শাড়ি পরতে দেওয়া হয়েছিল। শাড়ি তো আমি পরতে জানতাম না, এ নিয়ে শাশুড়ি তুমুল হাউমাউ জুড়ে দিলেন। এমনিতেই তার আমার উপরে ক্ষোভ ছিল। বিয়ে হওয়ার এতদিন পরেও আমার আদব কায়দা হয়নি। তারপর তার ছেলেকে কর্তা তুই এসব বলেছি বলে তার মনে অজানা রাগ ক্ষোভ জমায়েতেছিল। আমি তার এত ধমকে ছিটিয়ে পড়ছিলাম। বাবা মায়ের মারের হাত থেকে বাঁচতে এখন জল্লাদের মুখে এসে পড়লাম ভেবেই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার ননদ যে আমার থেকে বয়সে 9 বছরের বড় ছিল, সেই আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। উল্লেখ, তার বিয়ে হয়ে গিয়েছিল। বাবার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিল সে। শাড়ি পরিয়ে আমাকে মণ্ডল সাহেবের ঘরে নিয়ে আসা হয়েছিল। ঘরটা বেশ বড়, পরিপাটি গোছানো। আমার শ্বশুরবাড়ি বনেদি পরিবার বলা চলে। বিশাল বিশাল দোতলা ঘর দেখেই তা ঠাহর করতে পেরেছিলাম। ননদ ও চাচি শাশুড়িরা বিভিন্ন জ্ঞান দিলেন। ননদ তেমন কিছু না বললেও চাচি শাশুড়িরা যেন থামার নয়। কিভাবে স্বামীর মন জয় করা যায়, স্বামীর সামনে সবসময় পরিপাটি হয়ে থাকতে হবে, স্বামী ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে, মুখে মুখে তর্ক করা যাবে না, কাছে ডাকলে এগিয়ে যেতে হবে, এমন আরো নানা অসহ্য উপদেশ দিয়ে ক্লান্ত হলেন। এছাড়া তাদের বৈবাহিক জীবন নিয়ে এক হাত লম্বা ফিরিস্তি শুনিয়ে তবেই দম নিয়েছিলেন তারা। আরো ছোট বয়সে বিয়ে করে সংসারের হাল ধরেছেন তারা। সেখানে আমার 12 বছরেও এমন অবুঝ সাজা থাকা সাজে না।
আরো কত কি আলাপ। আমি চুপটি করে তাদের কথা কেবল শ্রবণেন্দু ঢুকিয়েছিলাম, কিন্তু মাথায় আদতে আমার কিছুই ঢোকেনি। বিয়ের মানে কি জানলে তো ঢুকবে। শুধু এতটুকুই খেয়াল হচ্ছিল, ওই বদরাগী লোকটা আমার সাথে থাকবে কেন? তাদের কি রুমের আকাল পড়েছে? স্বামী স্ত্রী একসাথে থাকতে হয় 12 বছরের ছোট্ট আমিটার সেটুকু জ্ঞানও ছিল না। সবাই বেরিয়ে যেতেই আমি শাড়ি কোনোমতে সামলে বালিশে মাথা ঠেকিয়ে ঘুমের অতল গভীরে তলিয়ে গিয়েছিলাম, অথচ তারা যাওয়ার আগে মন্ডল সাহেবের অপেক্ষা করতে বলে গিয়েছিলেন, যা আমি ভুলে খেয়ে ফেলেছিলাম, কারণ ততক্ষণে আমার দু চোখে ঘুমেরা আনন্দে আন্দোলনে নেমেছিল। ঘুম ভেঙেছিল পরের দিন সকালে। আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই একটা শক্তপোক্ত শরীরের সাথে ধাক্কা খেয়েছিলাম। আতঙ্কে মাথা উঁচিয়ে দেখলাম মন্ডল সাহেব আমার পিঠ বরাবর কাত হয়ে দুহাত বুকে গুজে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। একটা পুরুষকে পাশে ঘুমোতে দেখে এমন চিল্লানি দিয়েছিলাম, বেচারা ঘুম থেকে আঁতকে উঠেছিল। আমি ততক্ষণে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছিলাম। বাবার বাড়ি যাব বলে বিরামহীন কাঁদছি। মন্ডল সাহেব বিরক্তিতে ধমক দিয়ে কান্না থামাতে বলছিলেন, কিন্তু আমি তো কান্না থামাবই না। একটা পুরুষ আমার সাথে ঘুমাবে কেন? বাড়িতে কি খাটের অভাব? এত এত ঘর থাকতে আমার মতো ছোট্ট বাচ্চার সাথে তার ঘুমানো লাগবে কেন বলে জবাবদিহি চাচ্ছিলাম। কাঁদতে গিয়ে চোখের কাজল লেপটে বেতাল অবস্থা হয়ে গিয়েছিল। লিপস্টিক তো ঘুমের ঘরেই বালিশে লাগিয়ে হুলুস থুলুস করে ফেলেছিলাম। শাড়ি খুলে যাচ্ছে তাই অবস্থা। শরীরে শুধু ডোলা ব্লাউজ আর পেটিকোট ছিল। ডাকার মতো শরীর আমার তখনও হয়নি বিধায় শাড়ি খুলে যাওয়াতেও আমার বিশেষ ভাবান্তর হলো না। তখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালের ধাপে আমি পা রাখিনি। মন্ডল সাহেব বেশ বিপাকে পড়লেন। নাবালিকা বউকে নিয়ে তার ভোগান্তির শেষ নেই বুঝে গিয়েছিলেন। তিনি বিরক্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে আমি আবার ফোঁপাতে ফোঁপাতে ডেকে উঠছিলাম। আমাকে ফ্রক এনে দেওয়ার জন্য তাগাদা দিচ্ছিলাম। এই ঘোড়ার ডিমের শাড়ি পরে থাকতে মোটেও ভালো লাগছিল না বলে জ্ঞান জ্ঞান করছিলাম। মন্ডল সাহেব চোখ কপালে তুলে শুধু আমাকেই দেখছিলেন। হয়তোবা ইতিহাসে এই প্রথম কোনো বউ স্বামীর কাছে ফ্রক পরার আবদার করছিল বলে বেচারা স্তব্ধ হয়ে গিয়েছিল। মন্ডল সাহেব ফ্রক জোগাড় করে দিতে না পারলেও একটা কামিজ এনে দিয়েছিলেন। সেটা আবার আমার মতো চিকনি চামেলির গায়ে ফিট হচ্ছিল না, কাঁধ গলিয়ে পড়ে যাচ্ছিল। মন্ডল সাহেব তার লক্ষ্য করে কোত্থেকে সেফটি পিন এনে কামিজের কাঁধ ও গলার দিক ভাঁজ করে লাগিয়ে দিয়েছিলেন। এরপরেও ডোলা-টোলা থাকলেও কাঁধ গড়িয়ে আর পড়ে যায়নি। অদ্ভুতভাবে আমি সবকিছু মন্ডল সাহেবের নিকট চাইতে লাগলাম, যেন এ বাড়িতে তিনি আমার একমাত্র ভরসা। দাঁত মাজতে তার পিছন পিছন পুকুর ঘাটে গেলাম। তিনি বাড়ির কলপারে যেতে নির্দেশ দিলেন। বাড়ির মেয়ে বউদের জন্য পুকুর ঘাট নয়। আমি থোড়াই কেয়ার করলাম না। সকালের প্রকৃতি দেখতে দেখতে দাঁত মাজার মজাই আলাদা। দাঁতের মাজন চাইলাম। মন্ডল সাহেব শীতল দৃষ্টি নিক্ষেপ করে সবকিছু এগিয়ে দিয়েছিলেন। আমাদের বাড়ির পুকুরটা ছোট ছিল, পুকুরে সিঁড়ি ছিল না। গাছের মোটা মোটা গুড়ি দিয়ে পুকুরের সিঁড়ি বানানো হয়েছিল, কিন্তু ওনাদের পাকা সিঁড়ি আর একটা মস্ত বড় হেলিয়ে পড়া আম গাছের নিচে বিরাট পুকুর ছিল। বাতাবরণের দোলন চলে গাছের পাতাগুলো পুকুরের পানিতে মিলেমিশে যাচ্ছিল। দেখতে অভূতপূর্ব সেই দৃশ্য। আমি সেই অভূতপূর্ব দৃশ্যের মিলমিশ বিভোর হয়ে দেখতে দেখতে সিঁড়িতে পা ছড়িয়ে বসে দাঁত মাজতে লাগলাম। আমি বাদেও যে এখানে আরেকটি অস্তিত্ব রয়েছে তা প্রকৃতির সান্নিধ্যে এসে এক মুহূর্তের জন্য বেমালুম ভুলে বসেছিলাম। মন্ডল সাহেব আমার এই ছেলেমানুষিতে চরম বিরক্ত হলেন। বেখেয়ালে আমার শরীর থেকে বড় ওড়নাটা খুলে পড়েছিল। আসলে ওড়না শাড়ি সামলানোর মতো বয়সটা তখনও আমার হয়নি। বিয়ের পর মা কয়েকবার ওড়না পরতে তাগাদা দিলেও আমি সামলাতে পারে না দেখে গায়ে জড়াতাম না।
মন্ডল সাহেব ধমকে ওড়না মাথায় উঠিয়ে দিয়েছিলেন, মুখ ধুতে দ্রুত উঠতে বলেছিলেন। আমি সিঁড়িতে বসে পুকুরের পানিতে পা ডুবিয়ে ডুবিয়ে মুখ ধুচ্ছিলাম, আর মন্ডল সাহেব আমার ওড়নার কোনা ধরে রেখেছিলেন যেন খুলে পড়ে না যায়। এমনত অবস্থায় একজন অপরিচিত মধ্যবয়স্ক নারী মুখে আঁচল চেপে ছি ছি করতে করতে চলে গেলেন। আশ্চর্য, ছি ছি করার কারণটা বোধগম্য হচ্ছিল না আমার। মহিলা কাখের কলসি ফেলেই চম্পট হলেন। আমার দীর্ঘ ভাবনার মাঝে মাথায় জোরে ঠাসা মেরে বসেছিল কেউ। মণ্ডলের ঘরের মণ্ডল ছাড়া আর কে? তখনও বুঝিনি কি বিপদ আমার জন্য অপেক্ষা করছিল। বাড়ি ফিরে দেখি শাশুড়ি রেগেমেগে আগুন। কোন কারণে তার এমন রণচণ্ডীর রূপ তা বোধগম্য হচ্ছিল না। মণ্ডল সাহেব আমাকে রেখে ঘরে ঢুকে গিয়েছিলেন। আমিও তার পিছু পিছু যেতে নিলে শাশুড়ি আমাকে থামিয়ে দিয়ে গুরু গম্ভীর গলায় আমার উড়নচণ্ডীর রূপ কমানোর পরামর্শ দিলেন। ফার্দার হতে বললেন। এখন আমি এই বাড়ির বউ, বাচ্চামি অবুঝপনা ছেড়ে বউয়ের মতো থাকতে বললেন। আর স্বামীর সাথে হুটহাট বাইরে যেতে নিষেধ করে দিলেন। পাড়াপড়শি সেসব ভালো চোখে দেখে না বলে নানান কথা শুনিয়ে দিয়েছিলেন। ছোট্ট আমিটা সেসব ধমকানো সুরের কথায় এত আঘাত পেয়েছিলাম যে ঘরে ঢুকে হাউমা করে কাঁদতে লেগেছিলাম। মন্ডল সাহেব বোধহয় কোথাও বেরোতে নিয়েছিলেন। আমার এমন মরণ কান্নায় তিনি এগিয়ে এসে বসেছিলেন আমার শিয়রের পাশে। কি হয়েছে জানতে চাইলে আমি সেসব কথা কানে ঢোকাচ্ছিলাম না। আমার মন মস্তিষ্ক জুড়ে একটু আগের রোর কথাগুলো বিচলন করছিল। মন্ডল সাহেব আমার জেদে ধমকে উঠছিলেন। একটু আগে তার মা ধমকালো, এখন আবার সে। এই কথা মনে পড়তেই আমার জেদ আরো বেড়ে গিয়েছিল। উঠে বসে ফুঁপাতে ফুঁপাতে বলছিলাম, আপনারা সবাই আমাকে ধমকাচ্ছেন কেন? আপনি এখানে ধমক খাওয়াতে এনেছেন? আমার বাবার বাড়ি দিয়ে আসুন। এখানে সবাই আমাকে বকুনি দেয়, ধমকায়। মন্ডল সাহেব আমার কান্না ভেজা কণ্ঠ আর অভিযোগে কিছুটা নমনীয় হলেন। এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলছিলেন, রূপ, তুমি তো এখন অত ছোট নও। তোমার বিয়ে হয়েছে, এটা তোমার সংসার। এই বাড়ির বড় বউ তুমি। তোমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। জানি তোমার বয়সটা বড্ড কম, কিন্তু শিখতে তো হবে নাকি? তোমার চেয়েও কম বয়সী মেয়েরা সংসার করছে, সবকিছু সামলাচ্ছে, সেখানে তুমি এখনো বাচ্চামি করছো। সংসার, বিয়ে, এসব কি মাথায় ঢোকেনি? ঢোকানোর প্রয়োজনও আমি মনে করিনি। আমার চিন্তাভাবনা শুধু খেলাধুলা আর মুক্ত পাখির মতো এখানে সেখানে ছুটে বেড়ানো পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আমি ঠোঁট উল্টে বলছিলাম, সংসার, বিয়ে, এসব দিয়ে আমি কি করব? বাবার বাড়ি যাব, ওই বিটকেল মহিলার রাগ কমলে আবার আসবনি। কতটা অবুঝ হলে আমি মন্ডল সাহেবের সামনে তারই মাকে বিটকেল বলেছিলাম ভাবা যায়। মন্ডল সাহেব অদ্ভুত নজরে আমাকে দেখছিলেন। আমার চোখের পানি শুকিয়ে গালে লেপ্টে গিয়েছিল। ওড়না বহু আগেই কাঁধ ঘষে নিচে পড়ে গেছে, শুধু কামিজটাই ছিল পরনে। সেটার নিচের অংশ দিয়ে একটু পর পর চোখের পানি মুছছিলাম। মন্ডল সাহেব কয়েক মুহূর্ত পর বলেছিলেন, তোমাকে কি সংসার সম্পর্কে কিছু শিখিয়ে পাঠায়নি? বিয়ে হয়ে যাওয়ার পরে কি হয় তাও কেউ বলেনি। আমি ফুঁপিয়ে উঠে বলছিলাম, বলেছে অনেক খেলনা কিনে দেবেন, কিন্তু আসার পর থেকে তো আপনি একটা খেলনাও কিনে দেননি, শুধু ধমকাচ্ছেন। ও একটু আগে মাথায় ঠোসাও মেরেছেন। জানেন, আমার বাবার বাড়িতে অনেকগুলো হাঁড়ি পাতিলের খেলনা আছে। পুতুলের বিয়ে দেওয়ার কথা ছিল দুদিন পর, কিন্তু এর আগেই আপনি এসে পুরো পরিকল্পনা নষ্ট করে দিলেন। আমার বাচ্চামি ভরা অভিযোগে মন্ডল সাহেবের ভ্রু কুঁচকে গিয়েছিল। আমি তো মনের মাধুরী মিশিয়ে আমার সব কথা বলছিলাম। অপর পাশে মানুষ কি ভাববে কিংবা কার কাছে কি বলছি এইটুকু বোঝার মতো জ্ঞান আমার হয়নি। মন্ডল সাহেব খানিক কৌতুকের সহিত বলছিলেন, বিয়ে হয়েছে, এখন বড় হাঁড়ি পাতিল নিয়ে খেলো। ছোট হাঁড়ি পাতিল দিয়ে তো বহু খেললে। এতবার বিয়ে, সংসার, এসব শুনতে শুনতে ভারী বিরক্ত হচ্ছিলাম আমি। আমি বলছি, একটা
উনি বলছিলেন আরেকটা। এসব ছাতার মাথা শুনে আমার কাজ কি? বিরক্তি নিয়ে বলছিলাম, কি এক ঘ্যান ঘ্যান করছেন? বিয়ে 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 দিয়ে আমি কি করব? ওটা খাবো না মাথায় দেব? এক কথা ভ্যানর ভ্যানর করে যাচ্ছেন। মন্ডল সাহেব আমার উঁচু কণ্ঠ শুনে চোখ কপালে তুলে ফেলছিলেন। সম্ভবত ভাবছিলেন এত বড় স্পর্ধা আমার, আমি তার সঙ্গে উঁচু গলায় কথা বলি। এর একটা হেনস্তা না করে এবার তিনি দম নেবেন না। চোখ রাঙিয়ে ধমক দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই আমি আমার মতোই বলে যাচ্ছিলাম, জানেন, আমি বাড়িতে হাঁস মুরগিকে খাবার দেই, সঙ্গীদের সাথে হাঁড়ি পাতিল, বউসি, গোল্লাছুট, দৌড় দৌড় খেলি। আপনি গাছে চড়তে পারেন, আমি পারি। তাল গাছ বাদে আমি সব গাছ উঠতে পারি। আপনাদের কি কি গাছ আছে? আমাকে একদিন নিয়ে যাবেন, আপনাকে গাছে উঠে দেখাবনি। এরকম নানান বকর বকর আমি করে যাচ্ছিলাম। মনোল সাহেব বিরক্ত হচ্ছিলেন নাকি মনোযোগ দিয়ে শুনছিলেন সেসব আমি দেখিনি। হাত নাড়িয়ে নাড়িয়ে আমার নিত্যদিনের কাজকর্মের ফিরিস্তি শোনাচ্ছিলাম তাকে। কারণ ওই বাড়িতে তিনি ছাড়া কথা বলার মতো ভরসা কাউকে করিনি। বদরাগী হলেও মানুষটা খারাপ না, এইটুকু বুঝে গিয়েছিলাম। আমি প্রচুর কথা বলতে ভালোবাসতাম। কারোর সাথে মিশে গেলে তার কান একদম ঝালাপালা করে ফেলতাম। বাচাল ধরনের মেয়ে বলা যায় আমাকে। মন্ডল সাহেব আমার বিরামহীন কথা বলায় ক্ষেপে গিয়েছিলেন। তিনি না বলে হুট করে হম্বিতম্বি করতে করতে বেরিয়ে যেতে নিলে আমি পিছু ডেকে বলেছিলাম, শুনুন, আমার জন্য খেলনা কিনে আনবেন, সাথে পরার জন্য ফ্রক। এই শাড়ি কামিজ আমি পরতে পারি না, সামলাতে কষ্ট হয়। মন্ডল সাহেব আমার কথার প্রত্যুত্তর না করে হনহনিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আর রাতের বেলা একগাদা শাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন। সেসব দেখে আমি হাউমাউ করে আবারও কাঁদতে লেগেছিলাম। মন্ডল সাহেব এবার আমার প্রশ্রয় দিলেন না। কান মলে দিয়ে শাড়ি পরা শিখালেন। সুন্দর করে শাড়ি পরিয়ে কুচি করে দিলেন। কানমলা খেয়ে আমি জেদে ফোঁপাতে ফোঁপাতে সুন্দর করে পরানো শাড়ি টেনে খুলে পা দিয়ে মারাচ্ছিলাম। আমার এত রাগ উঠছিল, বোঝানো যাবে না। একে তো আমি ফ্রক আনতে বলেছিলাম, সেটা না এনে একগাদা শাড়ি এনেছে, তার উপর আমার কান মলে শাড়ি পরিয়েছে। কার না রাগ উঠবে? মন্ডল সাহেব আমার স্পর্ধার রাগে রীতিমতো কাঁপছিলেন। শাড়ি উঠিয়ে রাখতে রাখতে বলছিলেন, থাকো এমন আধ-ন্যাংটা, ছায়ার ব্লাউজ পরে ঘোরো। তোমাকে আর কোনো পোশাকই কিনে দেওয়া হবে না, বেশরম জিদ্দি মেয়েজাত। আমি ঘরের মাঝে দাঁড়িয়ে ফোঁপাতে ফোঁপাতে তার দিকে চেয়েছিলাম। একটু পরে খানা খাওয়ার ডাক পড়লেও আমি গেলাম না। জেদ নিয়ে পেটিকোট আর ব্লাউজ পরেই শুয়ে পড়লাম। ভাত খাবো না। মন্ডল সাহেবও জোরাজুরি করলেন না। ওদিকে সবাই আমার খানা খেতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে ঘরের মন্ডল বললেন, আমি নাকি রোজা রেখেছি। আমি কান খাড়া করে সবই শুনেছি। আশ্চর্য, রাতের বেলা রোজা রাখে কে? ওইটুকু বয়সে রোজা রাখার মতো সাহস তো আমার কখনো হয়নি। আচ্ছা, বদলোক তো। রাতে আমি একা ঘুমাতে পারি না, তাই জবুথবু হয়ে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমের ঘরে পা সাঁতরালাম। ছোট্ট থেকেই ঘুমের ঘরে পা সাঁতরানো আমার স্বভাব ছিল। মা আমার সঙ্গে ঘুমাতেন, আর আমি মায়ের গা ঘেঁষে ঘুমাতাম। মাকে চেনার একমাত্র উপায় ছিল তার নাকফুল। সেদিনও ঘুমের ঘরে পাশের মানুষটিকে হাতড়ালাম। আমার যে বিয়ে হয়ে গিয়েছিল ওসব আমার মাথায় ছিল না। মানুষটির নাক বরাবর হাত এনে পুরো নাক খুঁজেও নাকফুলের অস্তিত্ব পেলাম না। নাকফুল না পেয়ে ঘুমের মধ্যেই ফুঁপিয়ে উঠে মা মা করতে লাগলাম। মন্ডল সাহেবের ঘুম আমার হাতাহাতিতেই ভেঙে গিয়েছিল। ফোঁপানোর আওয়াজে বেচারা ভেবেছিল আমার বুঝি খিদে পেয়েছে, তাই মামা করছি। উনি ধীরে সুস্থে উঠে তার শরীর থেকে আমার হাত পা সরিয়ে উঠে বসে আমায় ডাকছিলেন। আমি সাড়া দেইনি। উনি উঠে দরজা খুলে রসোই ঘরে গিয়ে খানাটুলি থেকে প্লেটে করে ভাত তরকারি নিয়ে এসেছিলেন। ঘরে এসে আমাকে জাগিয়ে খাবার খেতে বললেন। ঘুম ঘুম চোখে মুখ গোমড়া করে আমি ঘুম মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। অর্থাৎ আমি খাবো না। মন্ডল সাহেব আমার তেরামিতে আবার কান মলে দিলেন।
আমি তার দিকে চেয়ে আবার ফুঁফাতে লাগলাম। বদরাগী লোক আমাকে চোখ রাঙিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলেন। খাবো না বলায় জোর করে ধমকে খাইয়েছিলেন। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে মায়ের কাছে যাব বলে তার কাছে বায়না করেছিলাম। তিনি কিছুদিন পরে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। আরো কিছু উদ্ভট প্রশ্ন অবশ্য করেছিলাম। প্রশ্নগুলো ছিল, আপনি আমার সঙ্গে থাকেন কেন? আপনার কি ঘুমানোর জায়গা নেই? আমার সঙ্গে আপনার বাড়ির একজন মহিলাকে ঘুমোতে দিলেই তো হয়। বেশরমের মতো আমার সাথে যে ঘুমান, মানুষ কি বলবে? কতটা নির্বোধ আর গর্দভ হলে এমন প্রশ্ন নিজের স্বামীকে করা যায়, যেখানে আমার সাথে ঘুমানোর সবচেয়ে বড় এবং একমাত্র হকদার ছিলেন তিনি। মণ্ডল সাহেব যেহেতু ভোরবেলা ফজরের নামাজ পড়তে উঠতেন, সেহেতু আমিও তার সাথে উঠে পড়ছিলাম। তাছাড়া বেশি বেলা করে ঘুমানোর স্বভাব আমার কখনোই ছিল না। মণ্ডল সাহেব আমাকে নামাজ পড়ার তাগাদা দিয়ে মসজিদে ছুটছিলেন। মক্তবে নামাজ পড়া ও ওযু করা শিখিয়েছিলেন হুজুর। মায়ের সঙ্গে মাঝে মাঝে নামাজ পড়া হতো। আমপারা পড়তে জানতাম আমি, কোরআন ধরা হয়নি। আমার তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল। রাতের কিনে আনা শাড়ি কোনোমতে শরীরে পেঁচিয়ে খুব কষ্টে ওযু করছিলাম। বারবার শাড়ির আঁচল খসে পড়ছিল। ওযু শেষে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে মণ্ডল সাহেবের জন্য অপেক্ষা করছিলাম। তার সাথে হাঁটতে যাব। চারপাশে আধার কেটে একটু একটু করে পরিষ্কার আভা ছড়িয়ে যাচ্ছিল। মণ্ডল সাহেব জায়নামাজ হাতে ঘরে প্রবেশ করতেই আমি দৌড়ে এসে তাকে ধরতে চাইলাম। তার আগেই ঘটে গিয়েছিল অঘটন। শাড়িতে পা পেঁচিয়ে দাম করে তার সামনে পড়ে গেলাম। এত জোরে পড়ায় প্রচন্ড ব্যথায় ফুঁপিয়ে কাঁদছিলাম। মণ্ডল সাহেব তড়িঘড়ি করে এগিয়ে এসে আমাকে উঠিয়ে বসালেন। ব্যথায় চোখের পানি অনবরত ঝরছিল। দুই হাঁটু ও বুকে বেশ খানিকটা চোট পেয়ে ফোঁপাচ্ছিলাম। মণ্ডল সাহেব বকাঝকা করতে করতে বাচ্চাদের যেভাবে কোলে নেয় সেভাবে বুকের সাথে চেপে ধরে বিছানায় এনে বসালেন। কথায় কথায় ব্যথা পেয়েছি তা জানতে চাইলে হাঁটু দেখিয়ে দেই। তিনি শাড়ি উঠিয়ে হাঁটুতে দাওয়াই লাগিয়ে কঠিন ধমক লাগাচ্ছিলেন। আরো কোথাও ব্যথা পেয়েছি নাকি জানতে চাইলে বুকের কথা আর বলতে পারিনি। লজ্জা লাগছিল ভীষণ। যত যাই হোক, একটা পুরুষের সামনে তো আর জামা খুলতে পারি না। হাঁটু ও বুকের ব্যথা নিয়েও আমি মণ্ডল সাহেবের সাথে তাদের বাগানে গিয়েছিলাম। তার হাত চেপে চারপাশে ঘেরা গাছগাছালি ও মাটির কাঁচা রাস্তা ধরে সামনে এগোচ্ছিলাম। আশেপাশে ছিল সারি সারি সুপারি আর নারকেল গাছ। সবগুলো সুপারি গাছে সুপারির থোকা ঝুলছিল। নারকেল গাছের নারকেল দেখে চোখ দুটো সেদিকেই বারবার যাচ্ছিল। মণ্ডল সাহেব না থাকলে এতক্ষণ সেগুলো সাবার করে ফেলতাম। পুরো বাগান ঘুরে তাদের বিভিন্ন গাছের বাহার দেখছিলাম। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, জাম্বুরা, পেয়ারা, লটকন সব ধরনের গাছে পরিপূর্ণ ছিল তাদের বাগান। মনে মনে পরিকল্পনা করছিলাম, এসব কবে সাফ করব। এগুলো তো সব তো মণ্ডল সাহেবদের গাছ। এখান থেকে ফল ছিঁড়লে তো আর চুরি করা হবে না, নাকি হবে এসব প্রশ্ন মনের ভিতর উকিঝুঁকি মারছিল। মণ্ডল সাহেব নিজ থেকেই কিছু পেয়ারা আর কাঁচা আম আমাকে পেড়ে দিচ্ছিলেন। আমি শাড়ির আঁচলে আম মুছে এক কামড় বসিয়ে দিয়েছিলাম। ভীষণ টক, আমাদের বাড়ির মতিদের মতো কাঁচা মিঠে না। উনি অদ্ভুত নজরে আমাকে দেখছিলেন, আর চাহনি দেখে আধ খাওয়া আম বাড়িয়ে দিয়েছিলাম। তিনি মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আমি খুব বাকিয়ে মনে মনে বদলোক বলে তার গোষ্ঠী উদ্ধার করেছিলাম। খোশ মেজাজে বাড়ি ফিরতেই আমার জম শাশুড়ির মুখোমুখি হতে হলো। তিনি আমাকে আর মণ্ডল সাহেবকে একসাথে দেখে মুখ শক্ত করে ফেলছিলেন। আমার শাড়ির আঁচল ভর্তি কাঁচা আম, লটকন আর পেয়ারা দেখে তিনি মণ্ডল সাহেবকে বলছিলেন, এসব ছিঁড়ে এখনই খেতে হবে কেন? বউ পেয়ে কি বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলছো? ইত্যাদি ইত্যাদি আরো নানান কথা। মণ্ডল সাহেব শাশুড়ি মাকে কথা না বাড়ানোর অনুরোধ করে ভিতরে চলে গিয়েছিলেন। শাশুড়ি ছেলের এমন দায়সারা জবাবে মোটেও খুশি ছিলেন না। আমার দিকে বারবার চোখ রাঙিয়ে তাকাচ্ছিলেন। কড়া গলায় তার পিছন পিছন আসার নির্দেশ দিলেন। আমি চুপচাপ তার পিছনে গেলাম।
তিনি আমাকে ইয়াবার একটা মাছ কাটতে নির্দেশ দিলেন, যেটা কিছুক্ষণ আগেই আমাদের পুকুর থেকে আনা হয়েছিল। আমি তবদা খেয়ে তাকাচ্ছিলাম দেখে ধমকে উঠলেন। মুখ কাঁচুমুচু করে ফেলছিলাম। আমি তো মাছ কাটতে জানতাম না। মাছ কেন, কোনো রান্না বান্না করতেও আমি জানতাম না। শাশুড়ির তাগাদায় কোনোমতো শাড়ি সামলে বসে মাছ ধরতেই বারবার পিছলে যাচ্ছিল। মাছের ওজনও কম ছিল না, কেজি 2-3 তো হবেই। বটিতে মাছ ধরে যেই দুখণ্ড করতে নিলাম অমনি হাত পিছলে বটির ধারালো অংশে লেগে কেটে গেল। গোলগুলি রক্তের বন্যা নেমেছিল। আমার চিৎকার আর রক্তের মাখামাখিতে মণ্ডল বাড়ি কেঁপে উঠছিল। চলবে পথ হারানোর ঠিকানায়, গল্পের প্রথম অংশ, লেখা তাজরিন ফাতিহা।